ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্নেহা। প্রথমে দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। জঙ্গি যোগে এবার তৃতীয় গ্রেফতারি। হাওড়ার বেলেলিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্য সিং নামে একজন। হামিম অর্পিতাকে জেরা করে আদিত্যর খোঁজ। উমেশ রায়ের খোঁজ খবর রাখার অ্যাসাইনমেন্ট ছিল আদিত্যর ওপর, খবর সূত্রের। জঙ্গি হামিম ও বান্ধবী অর্পিতা সরকারকে জেরা করে আরো তথ্য পেতে চায় তদন্তকারীরা। দুজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু। বেঙ্গল এসটিএফ এর অফিসে দুজনকে জিজ্ঞাসাবাদ এনআইএ আধিকারিকদের। মোহাম্মদ বাজার টাকাকাণ্ডে আরো গ্রেফতার। টুলু মণ্ডলের খাদানের ম্যানেজার শীতেশ প্রামাণিককে গ্রেফতার। ধৃত ম্যানেজারকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। টুলুর বেআইনি কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ। মোহাম্মদ বাজার থানার 2 এসআই ক্লোজড। বীরভূমের পর মালদা মঙ্গলবাড়িতে কাপ সিরাপ কারবারির ফ্ল্যাটে কারি টাকা। স্পেশাল অপারেশন টিমের অভিযানে উদ্ধার প্রায় 2.5 কোটি টাকা। কারবারি সহ আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রমিক দিলীপের পর এবার অগ্নিমিত্রা তোলাবাজি নিয়ে এবার সরব পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সবাইকে ওয়াশিং মেশিনে ধুয়ে দলে আনা হয়নি। তোলাবাজি করলে দল থেকে বের করে দেওয়া হবে, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। আবার কি তৃণমূলে ভাঙন? মমতার সঙ্গ ছাড়ছেন আরেক প্রাক্তন মন্ত্রী। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে শশী পাঁজার সাক্ষাতে জল্পনা। শশীর সঙ্গে রোজ কথা হয় দাবি সাংসদ কাকলির। যেখানে ছিলেন সেখানেই আছেন শশী, বলছেন কুণাল। বিজেপিতে মিশে যাচ্ছে কি এনসিপিআই? মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ত্যাগী কাকুলিদের বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর দুপুর 1টায় দিল্লির বঙ্গভবনে বৈঠকে থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অভিষেকের আর্জি ফেরালো সুপ্রিম কোর্ট। বিদেশ যাত্রার সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টে ফেরানো হলো মামলা। হাইকোর্টকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আগেই আবেদন খারিজ করে। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি আলাউদ্দিন তরফদার। রবিবার তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার লম্বা বন্দুক, ছোট বন্দুক, 4টি কার্তুজ ও বোমা। কি কারণে আগ্নেয়াস্ত্র মজুত তদন্ত করছে পুলিশ। এবার বইপাড়ায় তসলিমা নাসরিন। প্রায় 2 দশক পর কলকাতায় এসে কলেজ স্ট্রিটে গেলেন লেখিকা। কফি হাউসে গিয়ে নস্টালজিক তসলিমা। আড্ডার মাঝেই খেলেন কফি, পকোড়া, ফিশ ফিঙ্গার। আগামী বছর বইমেলায় থাকবেন জানিয়ে দিলেন লেখিকা। 4 দিনে গ্রেফতার 3 জঙ্গি। এবার হাওড়া থেকে গ্রেফতার বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র আদিত্য সিং। ধৃতের 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। বেঙ্গল এসটিএফ এর দফতরে ধৃত হামিম ও অর্পিতাকে জেরা করে এনআইএ। জঙ্গি ইস্যুতে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে সমন্বয় রক্ষা হচ্ছে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। জঙ্গি যোগে আরো গ্রেফতার। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। সন্দেহভাজনের ল্যাপটপ, ফোন বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফ। মিলেছে হাউ টু টক টু এনিওয়ান নামে একটি বইয়েরও। যে বিষয়টা এখন সবথেকে গুরুত্বপূর্ণ, আমার হাতে যে বইটি রয়েছে, আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যেখানে লেখা রয়েছে হাউ টু টক টু এনিওয়ান, অর্থাৎ কিভাবে কারো সঙ্গে আমরা কথা বলতে পারি। এবং বই যদি খুলে দেখা যায়, দেখাই যাচ্ছে অনেক দিনের পুরনো একটি বই, কারণ বিভিন্ন বইয়ের পাতাগুলো দেখলে সেটা স্পষ্ট। এবং বইটা যে পড়া হতো, কারণ বইটা কিন্তু ঠিক এই জায়গায় রাখা ছিল, অর্থাৎ যেখানে তার পড়ার সমস্ত বই, তার ব্যবহার করা ঘড়ি, চশমা, পারফিউম সব রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই রুমেই আদিত্য সিং থাকতো, ফলে বইটা কিন্তু তিনি স্বভাবতই পড়তো। গত শুক্রবার জঙ্গি মডিউল সামনে এসেছিল। গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে। এসটিএফ এর দাবি ধৃত হামিমের সঙ্গে আদিত্যর যোগ মিলেছে। উমেশ রায়ের অভিযোগের পর এসটিএফ এর তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে জঙ্গিদের টার্গেট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলে। হানি ট্র্যাপ করে তাকে অপহরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। ছক ছিল মুক্তিপণ আদায়ের। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম,
সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havra. এসটিএফ সূত্রে খবর, মন্ত্রী উমেশ রায়ের গতিবিধির খোঁজ খবর রাখার দায়িত্ব ছিল আদিত্যর ওপর। ধৃত আদিত্যর পরিবার সূত্রেও জানা যাচ্ছে, মন্ত্রী বিভিন্ন সময় আদিত্যদের সাহায্যে এগিয়েও এসেছিলেন। এমনকি বিজেপি নেতা সন্তোষ পাঠক এবং বিধায়ক বিজয় ওঝাও সাহায্য করেছিল আদিত্যর পরিবারকে। हम तो उमेश राय के बहुत अच्छा जानते हैं। कोई काम गड़बड़ाता है तो वहाँ बुलवाते हैं कि वो कर देंगे, चाहे मतलब इसको बुलवाता है, मतलब इसको नहीं। उसका बाप संतोष पाठक है, संतोष पाठक, वो भी हम लोग को जानकारी में, विजय उपाध्याय, वो भी हम लोग को जानकारी क्या में। काम के लिए बुलाते थे उसका पापा को? ऐसे अभी घर नहीं मिला हमको, बुक कराया था 5-10 साल के पहले, कोई दूसरा दखल के लिया तो हम विजय के गया तो हाथ गोड़ जोड़ के अच्छा, मतलब आप कोई जाते थे? काम करवा लेते थे। আর এমন তথ্য যে তদন্তকারীদের কপালের চিন্তার ভাঁজ বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না। এসটিএফ সূত্রে খবর, এর আগেও মন্ত্রী উমেশ রায় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। হুমকি এসেছিল তার ছেলেকে অপহরণেরও। সেই ঘটনার পেছনেও জঙ্গি সন্দেহে ধৃতদের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন এসটিএফ এর তদন্তকারীরা। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে জঙ্গি নেটওয়ার্কের বিষয়ে আরও বিশদে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। আদিত্যকে নিয়ে গত 4 দিনে 3 জন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হলো। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে সমন্বয় রক্ষা করা হচ্ছে, জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ সঙ্গে আমরা কন্টিনিউয়াস টাচে আছি এবং যেরকম আছে ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং যদি আরও কিছু অ্যাকশন নিতে হবে আমরা নিচ্ছি। কাউকে ছাড়া হবে না, জানিয়েছেন রাজ্যের পুর নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায়। দিন আমাকেও থ্রেট করেছে, সেই দিনই আমি ওনাকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। পুলিশ এই পুরো বিষয়টাকে এসটিএফকে দিয়েছিল। এসটিএফ তদন্ত করে এর মধ্যে ইনভলভ হামিম মন্ডলকে ধরেছে, হামিম মন্ডলের গার্লফ্রেন্ডকে ধরেছে। তারপরে আজকে আদিত্য সিংকে ধরা হয়েছে, যে আমার বাড়ি রেকি করছিল। সে আমার বাড়ি রেকি করেছে, আমি কোথায় যাই সে করেছে, আমার অফিসের ভিডিও বানিয়ে দিয়েছে। আর সে আমার সম্পর্কে যে ইনফরমেশনগুলো সে আদিত্য সিং এদেরকে শেয়ার করতো, হামিম মন্ডলকে, হামিম মন্ডল পাকিস্তানে দিত। আর তার উপরে আধারিত করে সে আমার সঙ্গে কথা বলতো যে আমার বউ কী করে, আমার ছেলে কী করে। আমি প্রথম দিনই বুঝে গেছিলাম যে লোকাল কেউ ইনভলভ আছে, না হলে এটা হয় না। আজকে তারা ধরা পড়েছে, এর সঙ্গে আরও যারা যুক্ত আছে সবাই ধরা পড়বে, একটাও বাদ যাবে না। এদিকে ধৃত হামিম এবং অর্পিতার বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা রুজু হওয়ায় সোমবার তাকে জেরা করেন এনআইএ এর তদন্তকারীরা। বেঙ্গল এসটিএফ এর অফিসে প্রায় 3 ঘন্টা জেরা করা হয় হামিম এবং অর্পিতাকে। ভুয়ো ডিসিআর বানিয়ে সাম্রাজ্য গড়েছিল টুলু। ভুয়ো ডিসিআর এর ভিত্তিতেই বিপুল সম্পত্তি করেছিল মনে করছেন তদন্তকারীরা। মিনারকে জিজ্ঞাসাবাদ করে এবার গ্রেফতার টুলুর ম্যানেজার শীতেশ প্রামাণিক। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। হদিশনি টুলুর, এদিকে উদ্ধার কোটি কোটি টাকা। মিনার মণ্ডলকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার গ্রেফতার টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিক। কেন ধরেছে বলতে পারছি না, ধরে এনেছে। টুলু মণ্ডল সাপ্লাই অফিসে কাজ করি, ধরে এনেছে। এবার দেখি কি জন্য ধরেছে। আমাকে ধরেছে 2-3 দিন আগে। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে ভুয়ো ডিসিআর তৈরি করে বিশাল সাম্রাজ্যের মালিক হয়ে উঠেছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডল। এর ফলে একদিকে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে, অন্যদিকে পকেট ভরেছে টুলুর। এমন তথ্য উঠে আসতেই টুলুর অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ভুয়ো ডিসিআর ছাপানোর মেশিন, উদ্ধার হয়েছে একটি ডায়েরিও। পুলিশ সূত্রে খবর, ওই ডায়েরি থেকেই বিস্তারিত তথ্য মিলেছে। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। বিচারক শীতেশকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। शীতেশ प्रामाणिक और मोहम्मद मीनार मंडल, इनसे पूछताछ करने के बाद इनके स्टेटमेंट के आधार पर जैसा उन्होंने दिखाया, पिछले दिन पुलिस ने एक ऑफसेट प्रिंटिंग प्रेस का सेटअप रिकवर करके सीज किया है, जो लगता है कि
संदिग्ध रूप से डीसीआर या कुछ इस तरह की गतिविधियों को प्रिंट करने के लिए व्यवहार होता था। सितेश प्रमाणिक को माननीय अदालत के सामने पेश किया गया और सितेश प्रमाणिक की 8-7 दिन की পুলিশ কাস্টাডি दी गई है। মিনার মণ্ডলকে যে কেসে অ্যারেস্ট করা হয়েছে এবং যে কেসে তিনি এখনও পিসিতে আছেন, সেই পিসিতে থাকাকালীনই উনি সিতেশ প্রামাণিকের নাম করেন এবং তার ভিত্তিতেই সিতেশ প্রামাণিককে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে এবং চালান করা হয়েছে। পুলিশ 10 দিনের পিসি চেয়েছিল, জজ সাহেব 7 দিনের পিসি অ্যালাউ করেছেন। যে আমাদের যে টাকা অ্যালটমেন্ট হতো গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এই পুরো পার্টি ক্রাইমের, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন এবং সেই হিসেবে ওই কাগজ ওই ডায়েরি প্রথম রিকভার হলো এবং সেখান থেকে এনাদের এবং আরেকজন অলরেডি যে অ্যাকিউজ পারসন ছিলেন তাদের ইনফরমেশন বেস করে রেড করে ওই ওনার গোডাউন থেকে ওই ছাপাখানা এবং ছাপা মেশিন এবং ওনার যে বিয়ে বাড়িতে ব্যান্ড দিয়েছিলেন মেয়ের বিয়েতে, সেই ব্যান্ড থেকে আরম্ভ করে যারা যারা যেতেন তাদের সরকার একটা ব্যান্ড করাতেন, এই পুরো জিনিসগুলো রিকভার হয়েছে। আগামী দিনে আপনারা অপেক্ষা করুন, ডেফিনেটলি ইনভেস্টিগেশন যেভাবে এগোচ্ছে আমি খুব অন বিহাফ অফ স্টেট আমি খুব হোপফুল যে কেস ঠিক মতো এগোচ্ছে। ভুয়ো ডিসিআর ছাপিয়ে যেভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে টুলু, তা দেখে তদন্তকারীদের অনুমান এখনো পর্যন্ত উদ্ধার হওয়া সম্পত্তি হিমশৈলের চূড়া মাত্র। নগদ আরও থাকতে পারে, অঙ্ক ছাড়িয়ে যেতে পারে 200 কোটি, মিলতে পারে আরও সোনা। এছাড়াও বিপুল পরিমাণ জমি থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে, টুলুর পিছনে কি কোনো প্রভাবশালীর হাত ছিল? বস্তুত বীরভূম জেলা রাজনীতিতে অনুব্রত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত টুলু মণ্ডল। মুখ খুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। বীরভূমের যারা নেতৃত্ব সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। তো এখন তো 2-3 মাস হয়ে গেল একটা গভর্নমেন্টে, তার আগে 6 মাস বিজেপির নিয়ন্ত্রণে ছিল পুলিশ, ইলেকশন কমিশনকে দিয়ে যে কোনো পোস্টিং করানো হয়েছে, তা এতদিন ব্যবস্থা হয়নি বা কেন? তবে বিজেপি মনে করছে অবৈধ উপায়ে টুলুর গড়ে তোলা সাম্রাজ্যের পিছনে বড় বড় প্রভাবশালীর হাত ছিল। কি বলুন, টুলু মণ্ডল 220 কোটি টাকার ব্যবসা করছে, চুরি করছে, লুট করছে, বাড়িতে ক্যাশ টাকা রয়েছে। এটা কি মমতা ব্যানার্জি জানতেন না? এটা কি অভিষেক ব্যানার্জি, অনুব্রত বাবু, আমাদের কাজল শেখ, এই বড় বড় নেতাগুলো রয়েছে, তারা জানতেন না? এতগুলো এই যে বালি পাথর ক্রাশার হানা তানা চুরি হচ্ছে, লুট হচ্ছে, সব জানে, কিন্তু টাকাটা ট্যাক্সে সরকারের খাতে না জমা করে তুমি আমাদেরকে দাও, টিএমসির পার্টিতে দাও, তুমি নেতা মন্ত্রীদের দাও, সেটাই হয়ে এসছে। এদিকে পাথর মাফিয়া টুলুর সঙ্গে যোগসাজশের অভিযোগে মোহাম্মদ বাজার থানায় 2 এসআইকে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এসআই সানাউর আলম ও আব্দুল হালিমকে। পুলিশ সূত্রে দাবি, টুলু মণ্ডলের বেআইনি কর্মকাণ্ডে সহযোগিতা করেছিল এই 2 এসআই। তার বিরুদ্ধেই 2 জনকে ক্লোজ করা হলো। নিউজ টাইম। মালদায় কোটি কোটি টাকার পাহাড়, টাকা গুনতে আনা হয় 3টি মেশিন। দক্ষিণ দিনাজপুরের নিষিদ্ধ কাপ সিরাপ পাচার মামলার তদন্তে মালদা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার নগদ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার 2.5 কোটিরও বেশি নগদ। পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুরের নিষিদ্ধ কাপ সিরাপ পাচার মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। সেই তদন্তের সূত্র ধরে এবার মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হচ্ছে 2.5 কোটির বেশি নগদ। বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুর জেলার মেহেন্দ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ধৃত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মালদার এই পাচার চক্রের আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। এরপরে ধৃতদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায় তদন্তকারীরা। অভিযানে ছিল স্পেশাল অপারেশন টিমের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও মালদা থানার পুলিশ। এই মামলার ভিত্তিতে সোমবার মালদার মঙ্গলকোট এলাকার একটি বহুতলে তল্লাশি চালানো হয়। সেখানে আলমারি থেকে উদ্ধার 2,40,50,000 টাকা। টাকা গুনতে আনা হয় 3টি মেশিন।
এরপরেই গ্রেফতার করা হয় বাড়ির ভাড়াটে পিন্টু সরকার, গোপাল চাকি ও সুকান্ত হালদারকে। ওই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা জানান, ধৃত পিন্টু সরকার তার থেকে বাড়িটি ভাড়া নিয়েছিল। পিন্টু তার দীর্ঘদিনের পরিচিত। যেমন আমরা জানি যে ছেলেটা তো আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও, বলছে দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? কিছু পেয়েছে, কিছু দেখলেন? একটা শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। কত টাকা জানেন না? না, এটা আমি জানি না। ঘটনায় হতবাক মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। টাকার উৎস জানতে সঠিক তদন্তের আর্জি জানান তিনি। মঙ্গলবাড়ি যে ফ্ল্যাট আছে, বড় ফ্ল্যাট, যেটা যার মালিক হচ্ছেন দিলীপ সাহা, তৃণমূলের নেতা, তার বাড়িতে ভাড়া থাকতেন পিন্টু সরকার বলে একজন ব্যক্তি। পুলিশ উদ্ধার করেছে পিন্টু সরকারের বাড়ি থেকে প্রায় 9000 পিস ফেন্সিডিল, এবং দক্ষিণ দিনাজপুর থেকে ট্র্যাকিং করে জানতে পেরেছে এই কারবারের সাথে এই ব্যক্তি যুক্ত আছে। এবং ফেন্সিডিল, যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে পাচার হতো, বাংলাদেশের সাথে যুক্ত আছে পিন্টু সরকার এবং তার 2জন সাথীর সহ। আর অ্যারেস্ট করেছে পুলিশ। আমাদের সরকার, মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে, স্বচ্ছ প্রশাসন, কোনো রকম কালোবাজারি, অবৈধ কারবারি বাংলায় চলবে না। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই নিষিদ্ধ কাপ সিরাপ ভিন রাজ্য ছাড়াও বাংলাদেশে পাচার করত পিন্টু। এছাড়া উদ্ধার হওয়া টাকাগুলি অবৈধ কারবারির টাকা বলে অনুমান। গোটা ঘটনার তদন্ত চলছে। পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের পরিচয় ও আর্থিক যোগসূত্রের খোঁজ চলছে। নিউজ টাইম। প্রাক্তন মন্ত্রী শশী পাজাকে নিয়ে জল্পনা উস্কে দিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শশীকে তার প্রথম ছাত্রী আখ্যা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে চলেছেন প্রাক্তন মন্ত্রী? এখনই এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় বলে কালীঘাট তৃণমূলের ব্যাখ্যায় তৈরি হয়েছে জল্পনা। ঘটনার সূত্রপাত গত শনিবার অর্থাৎ 1 আগস্ট। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই রয়েছে এনসিপিআই চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চেম্বার। সেখানে হাজির হন মমতা ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয় বলে খবর। এরপরই শশী কাকলির সাক্ষাৎকে ঘিরে শুরু হয় জল্পনা। তাহলে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গ ছাড়তে চলেছেন ঘনিষ্ঠ শশী? এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে রাজ্য রাজনীতিতে। সেই জল্পনা নতুন করে সোমবার উস্কে দিলেন এনসিপিআই চিকিৎসক সাংসদ। শশীকে তার প্রথম ছাত্রী বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। ট্রেনিংটা ইংল্যান্ডে ছিল 1986-87-এ। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাঁজা। আরজিকর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি, ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো সেই খবরটাই তো ভুল, যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে 30-35 বছর ধরে এখানে রয়ে আসে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। তৃণমূল নিয়ে আলোচনার কিছু নেই, তৃণমূল শেষ, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে গেছে। কেন এটা নিয়ে এত আলোচনা চলছে আমি তো বুঝতে পারছি। এটা প্রকৃতির নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে, সমাজবিজ্ঞানের নিয়মে কালের গতিতে তৃণমূল চলে গেছে। তৃণমূল শেষ, তৃণমূল নেই। তো যে দলটারই কোনো অস্তিত্ব নেই, যেখানে লড়াইটা চলছে, ওই 13টা না 14টা অ্যাকাউন্ট আছে, কয়েক হাজার কোটি টাকা আছে, সেটা নিয়ে যে লড়াই, সিম্বল নিয়ে লড়াই, তাতে থেকে কে এলো আর কে চলে গেল, এটা নিয়ে মানুষের কি কোনো উৎসাহ আছে? শশী কাকলির সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অজিত পাঁজার সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সম্পর্ক। শশী পাঁজা এখনো মমতার সঙ্গে আছেন বলে দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক। প্রসিদ্ধি তো একজন আমাদের একেবারে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, শশীদির সঙ্গে একটা ব্যক্তিগত কানেকশন। এবং অজিত পাঁজা যখন আমায় খুব স্নেহ করতেন, ওনাদের বাড়িতে যেতাম, শশীদি আমায় তখন থেকে দেখছেন। তাহলে আমি সব ব্যাপারটাই রাজনীতির মঞ্চে আনতে চাই না, কিন্তু আমি এইটুকু বলছি, আমার কাছে যেটুকু সর্বশেষ তথ্য, ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি, ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন সেখানেই আছেন। পুলিশ দিয়ে চাপ সৃষ্টির অভিযোগ করেছেন কুণাল ঘোষ। ঋতব্রত কটাক্ষ করেছেন বিধায়কদের দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করুন। মমতার সঙ্গে থাকা বিধায়ক সাংসদদেরও সামনে রাখার পরামর্শ দিয়েছেন ঋতব্রত। তো আমার খালি ওনাকে বলার যে যা পড়ে টরে রয়েছে, আমি এমপিদেরটা জানি না, শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন, যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। আর বিধায়কদের ক্ষেত্রেও একই কথা বলছি, যারা আছেন একটু নজরে রাখুন, দেখে টেকে রাখুন। 2026 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কালীঘাটমুখী হতে দেখা যায়নি শশী পাঁজাকে। এড়িয়ে গেছেন 21শে জুলাই সমাবেশকেও। তাই প্রাক্তন মন্ত্রীর অবস্থান নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। নিউজ টাইম। তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা 2 মামলার শুনানি সুপ্রিম কোর্টে। কোনো মামলাতেই মিলল না সুরাহা। বিদেশ যাওয়া মামলায় অভিষেকের মামলা হাইকোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় মঙ্গলবার ফের শুনানি। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আবেদন শুনলই না শীর্ষ আদালত। অভিষেকের আর্জি হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। তবে 7 দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য হাইকোর্টকে অনুরোধ করে শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দেননি। হাইকোর্ট জানিয়েছিল এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানকার কোনো বিশেষজ্ঞ চিকিৎসক যদি জানান অভিষেকের চোখের চিকিৎসা বিদেশে ছাড়া সম্ভব নয়, সেক্ষেত্রেই বিদেশ যাওয়ার বিষয়টি বিবেচনা করবে হাইকোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। ইডির 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে তৃণমূল কংগ্রেসের করা মামলারও শুনানি ছিল সোমবার। এই 3টি অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করে ইডি। শীর্ষ আদালতে তৃণমূলের আইনজীবী জানান, দলের মূল অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ায় সাংগঠনিক খরচ মেটানো যাচ্ছে না। এমনকি তৃণমূলের 215 জন কর্মীকে বেতন দেওয়াও যাচ্ছে না বলে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। দৈনিক খরচ তোলার অনুমতি চান তৃণমূলের আইনজীবীরা। তৃণমূলের আবেদনের বিরোধিতা করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। তৃণমূলের কাছে অন্তত 164 কোটি টাকা রয়েছে বলে জানান সলিসিটর জেনারেল। এরপর বিচারপতিরা জানান, মূল মামলায় তারা হস্তক্ষেপ করবেন না, তবে দৈনিক খরচের কিছু টাকা ব্যবহারের অনুমতি দেওয়া যায় কিনা তা ইডির বক্তব্য শোনার পর বিবেচনা করবে আদালত। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। এর আগে কলকাতা হাইকোর্ট তৃণমূলের অন্য একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক খরচে টাকা তোলার অনুমতি দিয়েছিল শর্ত সাপেক্ষে। আইনি মহলের মত, তৃণমূলের 3টি অ্যাকাউন্টে ইডির ফ্রিজ যে এখনই উঠছে না তা শীর্ষ আদালতের পর্যবেক্ষণেই অনেকটা স্পষ্ট হয়ে গেছে। নিউজ টাইম। হারানো রূপ ফিরে পেতে কফি হাউসে তসলিমা নাসরিন। কফি হাউসে পা দিয়ে স্মৃতি মেদুর বাংলাদেশের নির্বাসিত লেখিকা। কিছুটা আবেগপ্রবণ রোমন্থন করলেন স্মৃতি। তসলিমাকে দেখতে উপচে পড়া ভিড়। 19 বছর আগের হারানো ঠিকানা খুঁজে পেতে 19 বছর পর কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। কলকাতায় ফেরার 2 দিন কাটতে না কাটতেই পুরনো সঙ্গ, পুরনো ঠিকানা খুঁজে পেতে কলেজ স্ট্রিটে হাজির বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। গেলেন অতি চেনা কফি হাউসে। একসময় এই কফি হাউসেই অন্যান্য লেখক, লেখিকা সহ বিভিন্ন মানুষজনের সঙ্গে কত গল্প, কত আড্ডা দিয়েছেন। সময় কেটেছে অজান্তে। আর সেই কফি হাউসে পা দিয়ে কিছুটা আবেগপ্রবণ তসলিমা মনে মনে যেন কিছুটা স্মৃতিচারণও করলেন। এখানে আগে অনেক আসতাম, অনেকবার কফি হাউসে
কফি হাউসে পা রাখতেই উৎসাহী জনতার ভিড় তসলিমাকে ঘিরে। প্রিয় লেখিকার স্বাক্ষর চেয়ে তসলিমার কাছাকাছি এলেন পাঠকরা। লেখিকা ফেরালেন না কাউকে, ধীরে ধীরে সবাইকে নিজের স্বাক্ষর দিলেন, বইয়ের পাতায় কিছু লিখেও দিলেন। তসলিমা লিখলেন কফি হাউসের হোয়াইট বোর্ডেও আবার 19 বছর পরে শুরু হওয়া আড্ডা চলবে। 2007-এ তসলিমা যখন শহর ছেড়েছিলেন, সেই সময়ও কফি হাউস আজকের রূপে ছিল কিনা অনেকেই মনে করতে পারছেন না। গত 19 বছরে অনেক কিছুই বদলেছে কফি হাউসও। নিউজ টাইম। লালগোলাতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন ঐতিহাসিক বন্দে মাতরম কবিতাটি। এতদিন পরে এসেছে কেন্দ্রীয় স্বীকৃতি। কেন্দ্রের স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুর্শিদাবাদবাসী। এই তথ্য তুলে ধরে লালগোলার পর্যটনের উন্নয়নের আশায় বুক বাঁধছেন লালগোলার মানুষ। লালগোলাতে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন ঐতিহাসিক বন্দে মাতরম কবিতাটি। লালগোলার রাজকালীবাড়ির শান্ত সবুজ পরিবেশ, শতবর্ষ প্রাচীন রাজবাড়ি, পটভূমিতে নদীর আবহেই সৃষ্টি হয় বন্দে মাতরম। বন্দে মাতরমের মতো কালজয়ী গানের উৎসভূমি মুর্শিদাবাদের লালগোলা। দীর্ঘদিন ধরে ইতিহাসবিদ ও স্থানীয় মানুষের দাবির পর এই স্বীকৃতি আসায় লালগোলা তথা সমগ্র মুর্শিদাবাদ জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে এলাকাটির সংস্করণ, সৌন্দর্যায়ন এবং উন্নত পরিকাঠামো গড়ে উঠলে পর্যটকদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে। এর ফলে সরকারি রাজস্ব আয়ের পাশাপাশি হোটেল ব্যবসা, পরিবহন, হস্তশিল্প, মুর্শিদাবাদ সিল্ক, বালুচরি ও মিষ্টি ব্যবসার মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে এই মন্দির দেখতে এসে খুবই ভালো লাগলো। ভিতরে গিয়েছিলাম দাদার সঙ্গে, দেখলাম শান্তিপূর্ণ পরিবেশ, শ্যামা সঙ্গীত হচ্ছে, কানে আসলো, খুব মধুর লাগলো। আর যেটা এখানে এসে এই যে বোর্ডে দেখছি যে লালগোলা রাজেশ্বরী কালী মন্দিরকে ভারতের স্বাধীনতা সংগ্রামে বীজ মন্ত্র বন্দে মাতরম রচিত হয়, তো এটা আমার কাছে খুবই গর্বের। আমরা মুর্শিদাবাদের লোক হিসাবে আমাদের খুব ভালো লাগছে। যদি এটা সরকার নিয়ে এর উন্নতি করে এবং একে কী বলে ট্যুরিজমকে আসার জন্য ট্যুরিজম কোনো করে স্পট তৈরি করে, তাহলে তো আরও ভালো হবে এবং খুবই ভালো হবে। এর উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আমাদের মুর্শিদাবাদের উন্নতি হবে। রাজ পরিবারের সদস্য জানান এই স্বীকৃতি আগেই পাওয়া উচিত ছিল। এটা তো স্বীকৃতি পাওয়ারই ছিল, এটা প্রমাণিত সত্য। এতদিন বিভিন্ন বাধা নিষেধের জন্য এগুলো আটকে পড়েছিল হয়তো, যা কেন্দ্র সরকার স্বীকৃতি দিয়েছেন, কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। লালগোলায় যে আমাদের গেস্ট হাউস সংলগ্ন যে জায়গাগুলো আছে, কলকলি আছে, এই সব পরিপ্রেক্ষিতে পটভূমিতেই তিনি বঙ্কিমচন্দ্র এই আনন্দমঠটা লিখেছিলেন এবং বন্দে মাতরম গানটা রচিত করেছিলেন। আমাদের এখানে পর্যটন শিল্প গড়ে উঠুক, বাইরে থেকে মানুষ আসুক, এই জায়গাটা দেখুক। এই বন্দে মাতরম নিয়ে এত উৎসাহ সারা দেশে। কেন্দ্র সরকার ঘোষণা করেছেন যে বন্দে মাতরম গাইতে হবে স্কুলে স্কুলে, কিন্তু বন্দে মাতরম ঠিক কোথায় লেখা হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, ঠিক জায়গাটা কি, সেইটাও তো আমাদেরকে সবার নজরে আনতে হবে। এবং সেই সবার নজরে আনার আগে প্রথম কাজ হচ্ছে যে এই যে হেরিটেজ বিল্ডিংগুলো সংস্কার করা, এবং এখানে যেন ট্যুরিস্টরা বা যারা ভ্রমণ করতে আসবেন এই গুরুত্বটা বুঝবেন, তাদের জন্য রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আমি অনুরোধ করছি তারা যেন বিষয়টা একটু খতিয়ে দেখেন। স্বাধীনতা সংগ্রামীর অনুপ্রেরণায় বন্দে মাতরম রচনা হয়েছিল। ইতিহাসকে বাঁচিয়ে রাখতে দ্রুত এলাকাটি অধিগ্রহণ করে উন্নত করা প্রয়োজন বলে মনে করছেন পর্যটকরা, যাতে ভবিষ্যতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ইতিহাস সম্পর্কে জানতে পারে। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম। এবার সময় লাসলোকারের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।